ওকে, আজকে আমাদের নিউরোলজি লাস্ট পার্ট। চ্যাপ্টার যেহেতু একটু বড়, আমরা একটু ফার্স্টে আগাবো। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আইসিপি। নর্মালি হচ্ছে ইন্ট্রাক্রিনাল প্রেশার থেকে আমাদের ব্রেনে লেস দেন 10 to 15 মিলিমিটার মার্কারি। বিভিন্ন কারণে প্রেশারটা বাড়তে পারে। ফার্স্ট আমরা কজগুলো কি কারণে আইসিপি হইতে পারে। তাহলে একটা হইতে পারে মাসলেশন, দেন হচ্ছে যদি সিএসএফ ফ্লুইডে সার্কুলেশন ডিস্টারবেন্স হয়, দেন হচ্ছে অবস্ট্রাকশন টু ভেনাস সাইনাসেস, আর হচ্ছে ডিফিউজ ব্রেন ইডেমা। মাসলেশন হয়তো দুইটা হবে, একটা যদি ব্লাড কালেকশন হয় অথবা যদি কোনো ইনফেকশন হয়। ব্লাড কালেকশন হইতে পারে এক্সট্রাডাল হেমাটোমা, সাবডাল হেমাটোমা বা ইন্টারসেবল হেমারেজের কারণে। আর আরেকটা হতে পারে ব্রেন টিউমার যদি হয়। আর ইনফেক্টের মধ্যে আমাদের কমনলি যেটা পাই আমাদের দেশের টিউবারকুলোমা, এছাড়া হতে পারে সেরেব্রাল অ্যাবসেস, সিস্টোসাইকোসিস, হাইড্রোসিস, কলেস্ট্রিস। তাহলে ইনফেক্টিভ কোন কোন কজে আইসি বাড়তে পারে, কজগুলো একটু জানা লাগবে। সিএসএফ ফ্লুইড সার্কুলেশনের দুই ধরনের সমস্যা হতে পারে, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, আর একটা হচ্ছে কমিউনিকেটিভ হাইড্রোকেফালাস। যদি ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যে অবস্ট্রাকশন থাকে তাহলে সেটা বলা হয় নন কমিউনিকেটিভ হাইড্রোকেফালাস। আর অবস্ট্রাকশন যদি আউটসাইড ভেন্ট্রিকুলার সিস্টেম থাকে তাহলে সেটাকে বলা হয় কমিউনিকেটিভ হাইড্রোকেফালাস। বাকি কজগুলো জাস্ট এমসিকিউর জন্য দেখে নিতে হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনাল হাইপারটেনশন। তাহলে এই ক্ষেত্রে ডিফিউজ ব্রেন ইডেমা বা সোয়েলিং কারণে আইসিপি বাড়তে পারে। আইসিপি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি ফিচার পাইতে পারি। বেশিরভাগ নিউরোলজিক্যাল ফিচার যেগুলো পাওয়া যায়, ইম্পর্টেন্ট সিজার হতে পারে পেশেন্টের, ফোকাল সিমটমস থাকতে পারে, এটা উইকনেস হতে পারে, নামনেস বা ডিসপ্লে থাকতে পারে, ক্রিয়াল না পলসি হতে পারে, ফলস লোকালাইজিং সাইন থাকতে পারে, স্ট্রোক লাইক ফিচার থাকতে পারে। যদি ফ্রন্টাল লোবের লেশন হয় সেক্ষেত্রে কগনিটিভ ইম্পারমেন্ট হতে পারে। পিটুইটারি হলে আমরা এন্ডোক্রাইন অ্যাবনর্মাল পেতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, রেজড ইন্ট্রাক্রেনাল প্রেশারের কারণে যদি পেশেন্টের অ্যাগ্রেসিভ টিউমার হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাসকুলার ইডেমা বা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হতে পারে। এক্ষেত্রে যে ফিচারগুলো পাওয়া যায় আছে হেডেক, ওরস অন লাইং অর স্ট্রেনিং, ভমিটিং, ডিপ্লোপিয়া, প্যাপিলিডেমা, ব্রেডিকার্ডিয়া, আর হচ্ছে ইম্পেয়ার্ড কনশাসনেস। আরেকটা হচ্ছে রেজ ব্লাড প্রেশার। এর মধ্যে হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, ইরেগুলার রেসপিরেশন তিনটাকে একসাথে বলে কুশিং স্ট্রায়াড। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ফিচার্স অফ কুশিং স্ট্রায়াড এবং কুশিং স্ট্রায়াড কোথায় পাওয়া যায়। তাহলে রেজ আরসিপির ক্ষেত্রে ইউজুয়ালি লেগ ফিচার হিসেবে আমরা কুশিং স্ট্রায়াড পাইতে পারি। এরপর এখানে অনেক কিছু কথাবার্তা বলা আছে, খুব বেশি দরকার নেই আমাদের। জাস্ট এখানে একটু জানলে হবে যে রেজ ডায়াইসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে 6 ক্রিয়াল পলসি থাকতে পারে। ক্রিয়াল যে নিউরোপ্যাথি থাকে এর মধ্যে অ্যাবডুসেন্স বা 6 ক্রিয়াল এটা মোস্ট কমনলি এফেক্টেড হয়। এছাড়া থার্ড, ফিফথ অ্যান্ড সেভেন্থ ইনভলভমেন্ট হইতে পারে। আর ভমিটিং, কোমা, ব্র্যাডিকার্ডিয়া, টেল হাইপারটেনশন এগুলো আছে রেজ লেগ ফিচার। এর মধ্যে ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন আর ইরেগুলার রেসপিরেশন এগুলো একসাথে থাকে, সেটাকে আমরা বলি কুশিং স্ট্রায়াড। এবার আসি ব্রেন টিউমার। তাহলে ব্রেন টিউমার দুই ধরনের হতে পারে, একটা বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইন টিউমারের মধ্যে সবথেকে কমন হচ্ছে মেনিনজিওমা। আর ম্যালিগনেন্ট যে টিউমার গুলো থাকে ব্রেনে, এগুলো মোস্টলি থাকে হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস। তাহলে ব্রেনে প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার রেয়ার। যদি ম্যালিগনেন্ট হয় সেগুলো হবে সেকেন্ডারি ফ্রম আদার অর্গানস। তাহলে এখানে আমাদের জানা লাগবে সেকেন্ডারি কোন কোন অর্গান থেকে আসতে পারে। তাহলে ব্রঙ্কাস বা লাংস, ব্রেস্ট এন্ড জিআই ট্র্যাক্ট। তাহলে এই তিন জায়গা থেকে সেকেন্ডারি মেটাস্টেসিস হতে পারে ব্রেনে। তাহলে ব্রেনে ম্যালিগনেন্সি পাইলে তাহলে এখানে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা লাংসে বা ব্রেস্ট বা জিআই ট্র্যাক্টে এগুলো এক্সেল করতে হবে। এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তাহলে ব্রেন টিউমারে আমরা রেজড আইসিপি যে ফিচার গুলো পড়লাম এই ফিচার গুলাই হচ্ছে পাওয়া যাবে কমন। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যেমন হাই গ্রেড ডিজিজ tends to present with a short history of mass effect. More indolent tumors can present with slowly progressive focal neural deficit depending on their location. তাহলে ব্রেন টিউমারের ক্ষেত্রে সাইজের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের লোকেশনটা কোথায়। যেমন টিউমার্স উইদিন ব্রেন স্টেম will result in early neurological deficits, while those in frontal region may be quite large before symptoms occur. তাহলে একটা ব্রেন টিউমার যদি ব্রেন স্টেম হয়, ব্রেন যেহেতু
তো স্পেসটা কম, সো এখানে টিউমার সাইজ অনেক ছোট হলেও দেখা যাবে ফিচার্স থাকবে অনেক বেশি। আবার যে সেরেব্রাল কর্টেক্সের ফ্রন্টাল লোবে থাকে, এখানে যেহেতু এরিয়াটা বেশি, এখানে টিউমারটা লার্জ হলে অনেক সময় সিমটমস আসতে লেট হয়। তাহলে ব্রেন টিউমারের ক্ষেত্রে সাইজ থেকে লোকেশনটা বেশি ইম্পর্টেন্ট, যে টিউমারটা কোথায় আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, headache if present is usually accompanied by focal deficits of seizure or and isolated stable headache is almost never due to intracranial tumor. তাহলে আমাদের একটা কন্ডিশন থাকে, কোনো পেশেন্টের হেডেক থাকলে অনেকে চিন্তা করে যে ব্রেন টিউমার আছে কিনা। তাহলে ব্রেন টিউমারের যে হেডেক, এই হেডেকের সাথে সবসময় ফোকাল ডেফিসিট থাকবে অথবা সিজার থাকবে। কোনো পেশেন্টের হেডেক আছে, অন্য কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট নাই বা সিজার নাই, তাহলে এই হেডেক মানে টিউমারের কারণে হচ্ছে এটা আনলাইকলি। তাহলে স্টেবল হেডেক ইজ অলমোস্ট নেভার ডিউ টু ইন্ট্রাক্রানিয়াল টিউমার। তাহলে এটা ছাত্রদের অনেক পছন্দের। ম্যানেজমেন্ট দরকার নেই আমাদের। এর পাশে নিউরোফাইব্রোমাটোসিস। তাহলে নিউরোফাইব্রোমাটোসিস দুইটা টাইপ আছে, এই দুইটার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে পরীক্ষা এমসিকিউ অথবা এসবি আসতে পারে। তাহলে নিউরোফাইব্রোমাটোসিস 1, এটা হচ্ছে বেশি কমন। ক্রোমোজোম ইনভলভমেন্ট অনেক সময় আসে। তাহলে NF1 এ 1 আছে, এটা মনে রাখতে পারে, এটা হচ্ছে 17, আর 2 for 22 ক্রোমোজোম, 22 হচ্ছে মিউটেশন হয় NF2 তে। NF2 ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বাইলেটারাল অ্যাকোস্টিক নিউরোমা সোয়ানোমা থাকে। তাহলে NF1 এ মেইনলি থাকে হচ্ছে নিউরোফাইব্রোমা, দিস ইজ বিনাইন পেরিফেরাল নার্ভ শিট টিউমার। তাহলে নার্ভ শিটের যে টিউমার এটাকে বলা হয় নিউরোফাইব্রোমা। আর নার্ভ শিটের মধ্যে যদি শুধু সোয়ান সেলকে ইনভলভমেন্ট করে সেটাকে বলা হয় সোয়ানোমা। তাহলে এটা হচ্ছে সোয়ান বেশি কমন NF2 তে। নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 যেটা, এটা হচ্ছে নিউমেরাস সিস্টেম ইনভলভমেন্ট করে, জিআইটি, তারপর মাস্কুলার সিস্টেম, অন্যান্য সিস্টেমকে ইনভলভমেন্ট করতে পারে। আর এখানে ম্যালিগনেন্সি হওয়ার রিস্কটা থেকে বেশি। অপরদিকে NF2 তে ইউজুয়ালি আই আর নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট করে, এর সাথে স্কিন ইনভলভমেন্ট থাকতে পারে, তবে আদার সিস্টেম ইনভলভমেন্ট খুব একটা হয় না। আর ম্যালিগনেন্ট চেঞ্জও রেয়ার। NF1 এবং NF2 কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে, এটা একটু দেখে নিন। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আই ফাইন্ডিংসটা। লিশ নোডিউল বা আইরিশ ফাইব্রোমা, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে, আর যাদের এই মাসে পাঠ্য দিবেন অনেক সময় এটা ফিগার দিয়ে দিতে পারে, ফিগারটা একটু নেট থেকে দেখে নেবেন। এছাড়া স্কিন এবং আই আর কি কি ফিচার আছে এগুলো একটু দেখে নিতে হবে। বাকি ফিচার্স গুলো খুব একটা পরীক্ষা এরকম পড়ে না। এবার সেই অ্যাকুস্টিক নিউরোমা। তাহলে অ্যাকুস্টিক নিউরোমা বা ভেস্টিবুলার সনোমা, এটা হচ্ছে বেশি কমন হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 তে। এখানে সোয়ানোমা হচ্ছে, তার মানে এটা বিনাইন টিউমার অফ সোয়ান সেলস। আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মাইলিন শীট আছে সেটা ফাংশন করে অলিগোডেন্ড্রোসাইট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে মাইলিন শীট আছে এটা ফাংশন করে সোয়ান সেল। তাহলে এই সোয়ান সেল থেকে যে টিউমার আসবে সেটাকে বলে সোয়ানোমা। আর ভেস্টিবুলার সোয়ানোমা বলা হচ্ছে কেন, কারণ এটা ভেস্টিবুলার নার্ভ, ক্রিয়ানাল নার্ভ 8 থেকে অরিজিন করে। তাহলে এটার আরেক নাম হচ্ছে অ্যাকুস্টিক নিউরোমা। দিস ইজ এ বিনাইন টিউমার অফ সোয়ান সেলস অফ 8 ক্রিয়ানাল নার্ভ। 80 to 90% টিউমার্স অকার্স এট cerebellopontine অ্যাঙ্গেল। তাহলে অনেক সময় কোশ্চেন আসে cerebellopontine অ্যাঙ্গেলে মোস্ট কমন টিউমার কোনটা। ফিচার্স কি পাবো, 8 ক্যানাল নার্ভে ড্যামেজ হলে যে ফিচারগুলো সেগুলো পাবো। তাহলে এখানে ইউনিল্যাটারাল প্রোগ্রেসিভ হিয়ারিং লস থাকতে পারে, সাথে টিনিটাস থাকে। যেহেতু এটা cerebellopontine অ্যাঙ্গেল হচ্ছে, সো cerebellumটা ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাটাক্সিয়া বা cerebellar সাইন পাইতে পারি। আমরা যখন ফার্স্ট ক্লাস অ্যানাটমি পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে ক্রিনাল নার্ভ 8 খুব কাছাকাছি থাকে হচ্ছে ক্রিনাল নার্ভ 5 এবং 7। তাহলে এইগুলাও অ্যাকুস্টিক নিউরোমাতে এফেক্ট হতে পারে, যে টিউমার সাইজ অনেক বড় হয়ে যায়। তাহলে যদি ক্যানাল নার্ভ 5 ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, ফেসিয়াল নামনেস পাবো। আর যদি 7 ক্যানাল নার্ভ বা ফেসিয়াল নার্ভ পৌঁছে সেক্ষেত্রে ফেসিয়াল উইকনেস থাকতে পারে। ইনভেশন অফ চয়েস হচ্ছে এমআরআই উইথ কন্ট্রাস্ট ট্রিটমেন্ট সার্জারি। তাহলে টিপিক্যাল সিনারিও থাকে হচ্ছে প্রোগ্রেসিভ হিয়ারিং লস আছে পেশেন্টের, সাথে টিনিটাস আছে, আর এর সাথে অনেক সময় দিয়ে দেয় লস অফ কর্নিয়াল রিফ্লেক্স। তাহলে কর্নিয়াল রিফ্লেক্স লস হয় ইউজুয়ালি ক্যানাল নার্ভ 5 ইনভলভমেন্ট হলে। তাহলে এই ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের ফিচার গুলো পাওয়া যায় বাইলেটারালি। হচ্ছে ভন হিপেল-লুন্ডে ডিজিজ। এটা খুব একটা পরীক্ষায় এরকম আসে না এফসিবিএস-এ, জাস্ট কয়েকটা ইনফরমেশন জানলেই হবে যে এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। আর এখানে মিউটেশন হয় VHL নামক একটা টিউমার সাপ্রেসর জিনে অন ক্রোমোজোম 3।
লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম হান্টিংটন ডিজিজ, যেটা ইনভলভ ছিল ক্রোমোজোম 4, আর ভন হিপেল লিন্ডার ডিজিজ এটা হচ্ছে ক্রোমোজোম 3। তাহলে ক্রোমোজোমাল ইনভলভমেন্ট গুলা মুখস্থ করতে হবে। পেশেন্ট গুলো মাল্টিপল সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে হেমানজিওমা এবং হেমানজিওব্লাস্টোমা ফর্মেশন হয়, মোস্টলি হচ্ছে সেরেবেলার এবং রেটিনাল। তাহলে এই ভেসিকুলার লাপসা হলে অনেক সময় পেশেন্টের সেরেবেলার বা রেটিনাল হেমোরেজ হতে পারে। এবারে সার্কুলেশন অফ সিএসএফ, তাহলে আমাদের সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড যেটা সেটা তৈরি হয় হচ্ছে কর্ড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকলে মেইনলি। এরপরে এটা ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল আসে, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্টের মধ্যে ফোর্থ ভেন্ট্রিকলে যায়। আর অ্যাবজর্পশন হয় হচ্ছে গ্লোয়াল ভেনাস সাইনাসেস ভায়া অ্যারাকনয়েড ভিলাই। তাহলে এটা ইম্পর্টেন্ট। গ্লোয়াল ভেনাস সাইনাসে যখন থ্রোম্বোসিস হয় বা অ্যারাকনয়েড ভিলাইগুলো যদি ইনফ্লামেশনের কারণে বা ফাইব্রোসিস ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সিএসএফ গুলা ঠিক মতো ড্রেনেজ হবে না বা অ্যাবজর্পশন হবে না, সিএসএফ প্রেশার বাড়বে। কজেস অফ হাইড্রোকেফালাস, তাহলে এটা এমসিকিউর জন্য পড়ে নেবেন, এটা তো বোঝা কিছু না, মুখস্থ করতে হবে। এবার নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস হয় মেইনলি ডিউ টু রিডিউসড অ্যাবজর্পশন অফ সিএসএফ এট অ্যারাকনয়েড গ্রানুলেশন। পরীক্ষায় দুইটা ভাবে আসতে পারে, একটা হচ্ছে আসে যে সিএসএফ অ্যাবজর্পশন কোথায় হয়, অ্যান্সার হবে অ্যারাকনয়েড গ্রানুলেশন অফ ভেনাস সাইনাস। আর এখানে যদি সমস্যা হয় তাহলে যে ডিজিজ হয় সেটা হলে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। এটার ক্যারেক্টারিস্টিক্স ট্র্যাক থাকে, মেমোরি ইমপ্যারমেন্ট বা ডিমেনশিয়া থাকবে পেশেন্টের, অ্যাপজাক্সিক গেট থাকে, আর একটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে। আর এই ডিজিজটা ইউজুয়ালি হয় ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে পেশেন্ট ইউজুয়ালি কমপ্লেন থাকবে সে রিসেন্টলি মেমোরি লস হইতেছে বা কোনো কিছু মনে রাখতে পারতেছে না, পেশেন্টের হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, আর একটা কি হচ্ছে পেশেন্টের আর্জ ইনকন্টিনেন্স হইতেছে। তাহলে এই কম্বিনেশন থাকে, এটা হলো নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। এটা সিনারিও পরীক্ষা খুব কমনলি আসে। ট্রিটমেন্ট হচ্ছে এখানে ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট করে দেওয়া হয়। তারপর হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, যেটা একটা নাম হচ্ছে সিউডো টিউমার সেরেব্রি। তাহলে সিউডো টিউমার মানে এটা ফিচার থাকবে অনেকটা টিউমারের মতো, সিএনএস টিউমারের মতো, কিন্তু এখানে আসলে কোনো টিউমার থাকে না, যে কারণে এটাকে বলা হয় সিউডো টিউমার। তাহলে একটা ব্রেন টিউমার হলে যে ধরনের ফিচার পাওয়া যায় এখানে সেই ধরনের ফিচার পাওয়া যাবে। পেশেন্টের হেডেক থাকে এবং হেডেকের ক্যারেক্টারিস্টিক থাকে স্পেসোকোপাইলেশনের মতো। সিএনএস এসওএল হলে যে ধরনের ফিচার পাওয়া যায়, যেমন আর্লি মর্নিং হেডেক, তারপর এক্সাইটেড নন স্নিজিং এন্ড কাফিং। এর সাথে কি থাকে, পেশেন্টের ক্রেনাল নার্ভ পলসে থাকতে পারে, ইউজুয়ালি 6 নার্ভ পলসে ফিচার পাওয়া যেতে পারে, মানে পেশেন্টের ডিপ্লোপিয়া থাকতে পারে। ফান্ডোস্কোপি করলে প্যাপিলিডেমা পাইতে পারি। তাহলে দেখে ফিচার দেখে মনে হবে যে অনেকটা ব্রেন টিউমারের মতো ফিচার। ডিজিজটা হয় ইউজুয়ালি কাদের ক্ষেত্রে, ইয়ং ফিমেল পেশেন্ট উইথ হাই বিএমআই। আর এগুলোর ক্ষেত্রে রিস্পেক্টও থাকতে পারে কিছু ড্রাগের কারণে, সময় আইসিপি রেজ হতে পারে। এর মধ্যে আছে টেট্রাসাইক্লিন, ভিটামিন এ, রেটিনয়েড ডেরিভেটিভস, আর একটা হচ্ছে স্টেরয়েড। তাহলে স্টেরয়েড অনেক সময় এই ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন করতে পারে। তাহলে পরীক্ষা যখন সিনারিও দিবে তখন পেশেন্টের সিমটমস থাকবে ব্রেন টিউমারের মতো, হেডেক আছে, ডিপ্লোপিয়া আছে, এক্সামিনেশন করে দেখা গেছে 6 নার্ভ পলসে আছে। পেশেন্টগুলো ইউজুয়ালি থাকবে হচ্ছে ইয়ং এজের, আর অনেক সময় হাই বিএমআই লিখে থাকে যে পেশেন্ট ওবেসিটি আছে, অথবা ড্রাগ হিস্ট্রি থাকতে পারে। তাহলে টেট্রাসাইক্লিনের মধ্যে আমরা ইউজুয়ালি অনেক সময় ডক্সিসাইক্লিন ইউজ করি হচ্ছে একনি ট্রিটমেন্টের পারপোজে, বা রেটিনয়েড ইউজ করে থাকি একনির পারপোজে। তাহলে এরকম একটা হিস্ট্রি থাকতে পারে যে একটা ইয়ং ফিমেল পেশেন্ট যে হচ্ছে একনির জন্য ট্রিটমেন্ট পাইতেছে বা টেট্রাসাইক্লিন বা রেটিনয়েড এই ধরনের ড্রাগ পাইতেছে, পেশেন্ট এখন প্রেজেন্ট করছে আর্লি মর্নিং হেডেক নিয়ে, সাথে তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, ফান্ডোস্কোপি করে দেখা গেছে প্যাপিলিডেমা আছে। ডায়াগনোসিস কি, তাহলে ইয়ং ফিমেল এবং ওবেসিটি এই তিনটা যদি থাকে, অথবা যদি এই ধরনের ড্রাগের কোনো হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে হেডেক নিয়ে প্রেজেন্ট করলে আমাদের ডায়াগনোস হবে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এক্ষেত্রে ইনভেস্টিগেশন হচ্ছে কনফার্ম করবো আমরা লাম্বার পাংচার করে। লাম্বার পাংচার করলে আমরা কি পাবো, সিএসএফ এর যে প্রোটিন, গ্লুকোজ বা সেল কাউন্ট এগুলো সবই নর্মাল থাকবে, শুধুমাত্র প্রেশারটা বেশি থাকবে, ইউজুয়ালি মোর দেন 30 সেন্টিমিটার কোয়ার্টার থাকে। আরেকটি টেস্ট আমাদের করা লাগবে, সেটা হচ্ছে ব্রেন ইমেজিং টু এক্সক্লুড এ স্ট্রাকচারাল আদার কজ, স্পেশালি সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। তাহলে সিভিএসটি এটার প্রেজেন্টেশনও অনেক সময়
ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনের মতো হতে পারে এবং এগুলো দেখা যায় ফিমেল পেশেন্টের ক্ষেত্রে একটু বেশি হয়। তাহলে আমরা কনফার্ম করবো লাম্বার পাংচার করে আদার্স কোনো স্ট্রাকচার ডিজিজ করে না, এটা এক্সক্লুড করার জন্য ব্রেন ইমেজিং করবো। তাহলে এটা অনেক সময় বিশেষ ফেমাস বইগুলোতে আসে, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন একটা হিস্ট্রি দিবে, এরপরে দিবে যাচ্ছে হুইচ ইনভেস্টিগেশন ইজ ইম্পর্টেন্ট ইন দিস কেস। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রেন এক্সামিন করতে হবে। অথবা দিতে পারে যে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আর কি ডিজিজ এক্সক্লুড করতে চান, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। তাহলে সিবিএসটি হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনের মানে ফার্স্ট ডিফারেনশিয়াল বলা যেতে পারে। ট্রিটমেন্টের মধ্যে যেহেতু ওবেস পেশেন্টের ক্ষেত্রে বিষয়, সো ওয়েট লস করতে হবে পেশেন্টদের ক্ষেত্রে। আর ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাসিটাজোলামাইড। অনেক সময় অ্যাসিটাজোলামাইড নাম না দিয়ে শুধু কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এটা মেনশন করা থাকতে পারে। তাহলে ওয়েট লস আর দেন হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর বা অ্যাসিটাজোলামাইড, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে রিপিটেড লাম্বার পাংচার। এরপর সেই হেড ইনজুরি। হেড ইনজুরির মধ্যে আমাদের এক্সিডুয়াল হেমাটোমা এবং সাবডুয়াল হেমাটোমা এই দুটো হচ্ছে পরীক্ষার সিনারি আসে। আর এমআরসি পার্ট 2 তে এগুলো হচ্ছে আপনার যে ফিগার দিয়ে দেয়, সিটি স্ক্যানের ছবি দিয়ে দেয়। সাবডুয়াল হেমাটোমাটা এখানে বই আছে, এক্সিডুয়ালটা পড়তে হবে। সাবডুয়াল হেমাটোমা ইউজুয়ালি হয় হচ্ছে ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে অথবা অ্যালকোহলিক এবং যেসব পেশেন্ট অ্যান্টিকোগুলেন্ট পাচ্ছে। তাহলে সিনারিতে এই ধরনের একটা ক্লু আপনাকে দিয়ে দিবে। কোনো একটা পেশেন্ট হয়তো ভালভুলার হার্ট ডিজিজ আছে, সে ওয়ারফেরিন খাইতেছে দীর্ঘদিন ধরে, অথবা কোনো একটা বয়স্ক রোগী অথবা অ্যালকোহলিক পেশেন্ট, তার হিস্ট্রি অফ ফল আছে, অথবা হিস্ট্রি অফ ফলের কথা না বলে শুধুমাত্র বলতে পারে তার বডিতে বুলিশ মার্ক আছে, মানে একটা ক্লু দিয়ে দেবে আপনাকে। আর এর সাথে পেশেন্টের ফিচার থাকবে কি সাব অ্যাকিউট ইম্পেয়ারমেন্ট অফ ব্রেন ফাংশন বোথ গ্লোবালি অ্যান্ড ফোকালি, হেমিপ্যারেসিস সিজার। তাহলে পেশেন্টটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে। তাহলে কোনো একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ওয়ারফেরিন পাচ্ছে, অথবা বয়স্ক রোগী বা অ্যালকোহলিক রোগী আপনার কাছে এরকম প্রেজেন্ট করছে সিজার নিয়ে অথবা উইকনেস নিয়ে, এবং হিস্ট্রি থাকবে ইউজুয়ালি একটু সাব অ্যাকিউট টাইপ হিস্ট্রি থাকবে, কয়েকদিনে বা কয়েক সপ্তাহ, মানে যেটা দেখে আপনি স্ট্রোক থেকে আলাদা করতে পারবেন। তাহলে স্ট্রোকে ইউজুয়ালি ফিচার থাকে হচ্ছে সাডেন অনসেট। আর এই পেশেন্টগুলো অনেক সময় সেমি কনসাস বা ডেলিরিয়াস অবস্থায় প্রেজেন্ট করতে পারে। এর পাশে ডিসঅর্ডারস অফ স্পাইন এন্ড স্পাইনাল কর্ড, এখান থেকে এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। স্পাইনাল কর্ড কম্প্রেশন, তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশন থেকে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে। ফার্স্টে আমরা দেখি যে স্পাইনাল কর্ড কম্প্রেশন হইতে পারে কি কারণে, এটা বক্সটা হয়ে গেল। কজেস অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন। তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশন কি কিভাবে হইতে পারে, ইউজুয়ালি আমরা আগে থেকে থ্রিতে মনে রাখতাম ট্রমা টিউমার টিউবারকুলোসিস, ট্রমা টিউমার টিউবারকুলোসিস, এছাড়া ডিস্ক কোলাপস হতে পারে, এগুলো হচ্ছে মেইন কজ। এটা আলাদা করে মনে রাখা খুব একটা দরকার নেই, আলাদা করে এত বেশি আসে না। টিউমারের মধ্যে এখানে মনে রাখা লাগবে দুইটা, একটা হচ্ছে মাল্টিপল মাইলোমা হতে পারে, আর একটা হচ্ছে মেটাস্টেটিক কার্সিনোমা। তাহলে এই ক্ষেত্রে কোন কোন অর্গান থেকে মেটাস্টেসিস হয় এটা ইম্পর্টেন্ট, ব্রেস্ট, প্রোস্টেট, আর একটা হচ্ছে ব্রঙ্কাস। তাহলে ব্রেনে মেটাস্টেসিসের মধ্যে ছিল আমাদের ব্রঙ্কাস আর ব্রেস্ট ছিল, সাথে ছিল হচ্ছে জিআইটি, আর এখানে জিআইটি পরিবর্তে আসছে প্রোস্টেট। তাহলে সেকেন্ড রাইজ গুলো একটু ইম্পর্টেন্ট। এবার সিমটমস অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার থাকতে পারে মোটর, সেন্সরি, পেইন, আর একটা হচ্ছে স্পিংটার ডিস্টারবেন্স। তাহলে মোটরের মধ্যে এটা ইনভলভমেন্ট করবে, প্রেজেন্ট করবে হচ্ছে পেশেন্টের কোথায় কমপ্রেশন হয়েছে সেটার উপরে। পেশেন্ট ইউজুয়ালি প্যারাপ্যারাসিস বা কোয়াড্রিপ্যারাসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের সেন্সরি ডেফিসিট থাকে, ইউজুয়ালি স্পাইনাল কর্ড কম্প্রেশনের ক্ষেত্রে একটা ডেফিনিটিভ সেন্সরি লেভেল থাকে। আর একটা হচ্ছে পেশেন্টের লোকালাইজ পেইন থাকতে পারে, যে নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে সেই নার্ভ ডিস্ট্রিবিউশনে, এবং এই পেইনগুলো অ্যাগ্রাভেট করে কখন কাফিং, স্নেজিং আর স্ট্রেনিং।
তাহলে কাফিং, স্নিজিং বা স্ট্রেনিং এই ধরনের কন্ডিশনগুলো থেকে সিএসএফ প্রেশারগুলো বাড়ে। সো তখন সিএনএস টিউমার বা স্পেসোকোপাইন লেশনের কাছে হেডেক হয়, এগুলো বাড়বে। আবার স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার আছে, সেগুলোও বাড়বে। আরেকটা ক্ষেত্রে স্ফিংটার ডিস্টার্বেন্স হতে পারে, পেশেন্টের ইউরিনারি রিটেনশন হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের লাগে ক্লিনিক্যালি বা পরীক্ষায়, সাইন্স অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন। তাহলে কোথায় লেশন কম্প্রেশন হলে আমরা কি ধরনের ফিচার পাবো? স্পাইনাল কর্ডের লেশন বোঝার জন্য আমাদের আগে ফার্স্ট মোটর সিস্টেমটা বুঝতে হবে। আমরা এর আগে অবশ্যই ডিসকাস করছি আপার মোটর আর লোয়ার মোটর। আমরা যদি খুব সিম্পল ভাবে চিন্তা করি, তাহলে এখানে অ্যান্টেরিয়র হর্ন যে সেল আছে, এখান থেকে আমাদের অরিজিন হয় স্পাইনাল নার্ভ, এবং এই দুইটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের পার্ট। অ্যান্টেরিয়র হর্ন সেল এবং এখানে যে নার্ভ আছে এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। একইভাবে নিচে যে স্পাইনাল কর্ড আছে সেখানেও একই রকম থাকবে। তাহলে এগুলো গেল হচ্ছে লোয়ার মোটর নিউরনের পার্ট। আর উপর থেকে আমাদের আসবে হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট গুলো এসে সিনাপস করা হচ্ছে লোয়ার মোটর নিউরনের সাথে। এখন কোন একটা পেশেন্টের যদি এই স্পাইনাল কর্ড লেভেলের লেশন হয় কোনো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এন্টির হর্ন গুলো ড্যামেজ হবে। সো পেশেন্টের যে লেভেলটাতে লেশনটা হচ্ছে সেই লেভেলে আমরা কি পাবো? লোয়ার মোটর নিউরন লেশন ফেসার পাবো, যেহেতু এন্টির হর্ন গুলো লোয়ার মোটর নিউরনের পার্ট। সো এটা যদি ধরি C5 লেভেল, তাহলে C5 লেভেলে কি হবে? পেশেন্টের ফিচার পাওয়া যাবে লোয়ার মোটর নিউরন লেশন। আর C5 এর নিচে এখানে যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা নামতেছিল, এটা তো এখানে ড্যামেজ হয়ে গেল। তাহলে নিচে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের কন্ট্রোলটা লস হয়ে যাবে। C5 এর লেভেলের নিচে আমরা পাবো হচ্ছে আপার মোটর নিউরন লেশন। তাহলে যে লেভেলে লেশনটা হবে সেই লেভেলে থাকবে লোয়ার মোটর নিউরন লেশন, এবং তার নিচে প্রত্যেকটা স্পেস থাকবে হচ্ছে আপার মোটর নিউরন লেশনের ফিচার। এখন যদি আমরা স্পাইনাল কর্ডে চিন্তা করি, স্পাইনাল কর্ডে কয়েকটা লেভেলের লেশন চিন্তা করা হয়। তাহলে এটা যদি সার্ভাইকাল ধরি, তাহলে সার্ভাইকাল থেকে C5 থেকে T1, আর একটা হচ্ছে অ্যাবভ C5, মানে এখানে ধরলাম C1 আছে। তাহলে বাকিগুলো দরকার নেই। তাহলে C5 থেকে T1, এখান থেকে আমাদের সাপ্লাই আসে হচ্ছে আপার লিম্ব বা হাতের মাসলগুলো সাপ্লাই আসে মেইনলি আপার লিম্ব। কোথায় গেল? আর লাম্বো স্যাক্রাল যেটা, লাম্বো স্যাক্রাল থেকে আমাদের সাপ্লাই আসে হচ্ছে লোয়ার লিম্বের মাসলগুলো।
তাহলে কোন একটা পেশেন্টে যদি সাইট অফ লেশনটা হয় অ্যাবভ C5, তাহলে C5 এর উপর যদি লেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, C5 থেকে নিচে যতগুলো জায়গা সাপ্লাই আছে সবগুলোতে আমরা আপার মোটর নিউরন লেশন পাবো। আর C5 এর উপর যেখানে লেশন হবে C1 2 3 4 ওই লেভেলগুলোতে আমরা পাবো লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে যখন লেশনটা হচ্ছে অ্যাবভ C5, তাহলে সেক্ষেত্রে আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুইটাতে আমরা পাবো হচ্ছে আপার মোটর নিউরন লেশন, এবং দুই সাইডে যখন এফেক্ট হবে তখন সেটাকে বলা হবে কোয়াড্রিপ্যারেসিস। এবং আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে আমাদের টোন থাকবে বেশি, আমরা পাবো হচ্ছে স্পাস্টিক। তাহলে লেশনটা যখন অ্যাবভ C5 হবে সেক্ষেত্রে ফাইন্ডিংস হবে স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস। আর C5 থেকে T1 এর মধ্যে যদি লেশনটা হয় সেক্ষেত্রে কি হবে, আপার লিম্বে যে নার্ভ সাপ্লাই গুলো আসছে C5 থেকে T1 ব্রেকিয়াল প্লেক্সাস মাধ্যমে, তাহলে এই লেভেলগুলোতে আমরা পাবো লোয়ার মোটর নিউরন লেশন। কারণ এখানে তখন অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো ড্যামেজ হবে এবং আপার লিম্বে লোয়ার মোটর নিউরন লেশন ফিসা পাওয়া যাবে। অপরদিকে লোয়ার লিম্বে কি হবে, লোয়ার লিম্বে সাপ্লাইটা আসতেছে লাম্বোস্যাক্রাল থেকে। সো এখানে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গুলো সাপ্লাই দিতে আসতেছিল উপর থেকে সেটা এখান থেকে কাট হয়ে যাবে। সো লোয়ার লিম্বে আমরা তখন পাবো হচ্ছে আপার মোটর নিউরন লেশন। তাহলে C5 থেকে T1 এর মধ্যে লেশন হলে আপার লিম্বে পাওয়া যাবে লোয়ার মোটর নিউরন লেশন, আর লোয়ার লিম্বে পাওয়া যাবে হচ্ছে আপার মোটর নিউরন লেশন। এবং এই ক্ষেত্রে যেহেতু শুধু দুই পাশে লোয়ার লিম্বে ইনভলভমেন্ট হইতেছে, সো এটাকে বলা হয় প্যারাপ্যারেসিস। তাহলে এখানে ফাইন্ডিংস পাওয়া যাবে স্পাস্টিক প্যারাপ্যারেসিস। এটা হচ্ছে C5 থেকে T1 এর মধ্যে। আর যদি T1 এর নিচে হয় কোনো লেশন, তাহলে সেক্ষেত্রে আপার লিম্বের যে নার্ভ সাপ্লাই গুলা C5 থেকে T1 এই স্পেল নার্ভ গুলো সবগুলো স্পেল হবে, সো এখানে কোনো ফিচার পাওয়া যাবে না। T1 এর নিচে লেশন হলে সেক্ষেত্রে আমরা স্পাস্টিক প্যারাপ্যারেসিস পাবো, কিন্তু আপার লিম্বে কোনো ফিচার পাবো না। তাহলে এইগুলোই এখানে বলা হয়েছে অ্যাবভ C5। অ্যাবভ C5 আমরা পাবো হচ্ছে আপার মোটর নিউরন সাইন এন্ড সেন্সরি লস ইন অল ফোর লিম্বস। তাহলে এক্ষেত্রে স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস থাকবে, সাথে সেন্সরি ডিস্টারবেন্স থাকবে। আর আমাদের ফেরিক নার্ভের সাপ্লাই যেহেতু আসে C5 থেকে, সো এটা লেশন হবে এবং ফেরিক নার্ভ পলসির কারণে ডায়াফ্রাম উইকনেস থাকতে পারে। C5 থেকে T1 মানে যেটা হচ্ছে আমাদের আপার লিম্বকে সাপ্লাই দিচ্ছে, তাহলে এখানে যদি কোনো লেশন হয় তাহলে আমরা লোয়ার মোটর নিউরন সাইন পাবো হচ্ছে আপার লিম্বে বা আর্মসে, আর সরি লোয়ার মোটর নিউরন সাইন, আর আপার মোটর নিউরন সাইন পাবো লেগসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাইন্ডিংস থাকবে হচ্ছে স্পাস্টিক প্যারাপ্যারেসিস। যদি পেশেন্টের থোরাসিক কর্ড লেভেল হয় তাহলে সেক্ষেত্রে আপার লিম্বে স্পেয়ার করবে, মানে আপার লিম্বে আমরা কোনো ফিচার পাবো না, শুধু ফাইন্ডিংস পাবো কি লোয়ার লিম্বে প্যারাপ্যারেসিস বা প্যারাপ্লেজিয়া। আর স্পাইনাল কর্ডের সবগুলো যে কোনো জায়গায় লেশন হলে আমরা কি পাবো, একটা সেন্সরি লেভেল থাকবে। এটা ডিপেন্ড করবে কোন জায়গায় লেশন হচ্ছে, তার উপর ডিপেন্ড করে এটা ট্র্যাঙ্কে অথবা অ্যাবডোমেনে সেন্সরি লেভেল থাকতে পারে। এর পাশে কর্ড ইকুইনা, তাহলে কর্ড ইকুইনা থাকে এখানে আছে নার্ভ গুলো থাকে এবং এগুলো হচ্ছে সব লোয়ার মোটর নিউরনের পার্ট। সো এখানে যদি কোনো লেশন হয় সেক্ষেত্রে আমরা পাবো লোয়ার লিম্বে লোয়ার মোটর নিউরনের সাইন পাবো। তাহলে স্পাইনাল কর্ড শেষ হইতেছে T12 টু L1 লেভেলে। তাহলে L1 লেভেলে পরে গিয়ে যখন কোনো লেশন হবে সেক্ষেত্রে আমাদের লেশনের ফিচার গুলো হবে সব লোয়ার মোটর নিউরন লেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশনের যে কোনো কারণে হোক না কেন সেক্ষেত্রে আমাদের ইনভেশন অফ চয়েস হবে হচ্ছে MRI। আর আপার মোটর নিউরন সাইন লোয়ার মোটর নিউরন সাইন আপার লিম্বে কোনটা পাইতেছি লোয়ার লিম্বে কোনটা পাইতেছি, এটার উপর ডিপেন্ড করে আমরা স্পাইনাল কর্ডের সাইটটা লোকেট করতে পারি, লোকেশন সাইট অফ কম্প্রেশনটা কোথায়। এবার সেই ইন্ট্রিনসিক ডিজিজ অফ স্পাইনাল কর্ড, তাহলে এখানে অনেকগুলো ডিজিজ আছে, এর মধ্যে পরীক্ষায় বেশি আসে যেটা সেটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস ক্ষেত্রে ইউজুয়ালি একটা প্রিভিয়াস ইনফেকশনের বা ইমিউনাইজেশনের বা ভ্যাকসিনেশনের হিস্ট্রি থাকতে পারে। এর সাথে কি থাকবে, পেশেন্টের প্যারাপ্যারাসিস থাকবে।
অথবা কোয়াড্রিপ্যাসিস থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইট অফ লেশন। আর একটা ডেফিনেটিভ সেন্সরি লেভেল থাকবে। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন, তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন হলে কি হবে? যেহেতু এটা ভাস্কুলার কজ, সো অনসেট হবে অ্যাকিউট। আর পেশেন্টের স্পাইনোথ্যালামিক সেন্সরি লস হবে, মানে পেইন এন্ড টেম্পারেচার সেন্সরি লস হবে বিলো দ্য সাইট অফ লেশন। আর ডর্সাল কলাম সেশনটা এটা সেম, কোনো এফেক্ট হবে না, কি এটা স্পেয়ার করবে। আর মোটর ফাইন্ডিংস এর ক্ষেত্রে কি পাবো আমরা? যে লেভেলটাতে লেশন হবে সেখানে আমরা পাবো লোয়ার মোটর নিউরন লেশন, আর বিলোতে পাবো হচ্ছে আপার মোটর নিউরন লেশন। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এটা সাপ্লাই হচ্ছে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র টু থার্ড কে। তাহলে এখানে কি থাকে? একটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে, যেগুলো লোয়ার মোটর নিউরন টাইপ। এই পাশে থাকে হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থাকে। তারপর থাকে হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকে। আর ডরসালি কি থাকে আমাদের? ডরসাল কলাম। তাহলে অ্যান্টি স্পাইনাল যদি অকুলেশন হয় তাহলে আমাদের ফিচার পাবো অ্যান্টি টু থার্টি যেগুলো আছে সেগুলো ড্যামেজ হবে। তাহলে স্পাইনাল অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো ড্যামেজ হওয়ার কারণে কি হবে? যে লেভেলে থেকে লেশন সেই লেভেলটাতে লোয়ার মোটর নিউরন লেশন পাবো। আর সাইট অফ লেশনের বিলোতে আমরা পাবো আপার মোটর নিউরন লেশন ডিউ টু ড্যামেজ অফ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো স্পাইনাল। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট গুলো ড্যামেজ হওয়ার কারণে আমাদের কি হবে? পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে, পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস। বাট এখানে যেহেতু ডর্সাল কলামটা এফেক্টেড হয় না, কারণ ডর্সাল কলাম সাপ্লাই দেয় পোস্ট স্পাইনাল আর্টারি দিয়ে, সো পেশেন্টের ভাইব্রেশন, পজিশন সেন্স এগুলো থাকবে ইনট্যাক্ট। এবার সে মেটাবলিক ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, যেখানে আমরা পাই সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন। এখানে হচ্ছে স্পাস্টিক প্যারাপ্যারাসিস থাকবে আর প্রোপ্রিওসেপশন লস থাকবে, কিন্তু এই ক্ষেত্রে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনটা ইনট্যাক্ট থাকবে, মানে অ্যান্টিস্পাইনাল আর্টারি থেকে একটু ডিফারেন্ট। এটা আমরা এর আগে ডিসকাস করছি, কেন হয় এটা আলাদা করে বলবো না। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে যে নাইট্রাস অক্সাইড টক্সিসিটি আর কপার ডেফিসিয়েন্সি এই দুইটা ক্ষেত্রেই ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি লাইক ফিচার পাওয়া যেতে পারে। মানে নাইট্রাস অক্সাইড টক্সিসিটি এটার ক্ষেত্রে আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি, এমসিপি বেশি থাকবে, তারপর সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড থাকতে পারে। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে যে হুইচ টক্সিসিটি ক্যান লিড টু বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অর সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এটাই এর আগে পরীক্ষায় কোশ্চেন আসছে। মোটর নিউরন ডিজিজ, সিঙ্গোমাইলা এগুলো আমরা এর আগে ডিসকাস করছি, আলাদা করে ডিসকাস করার কিছু নাই। এরপর হচ্ছে ফাইন্ডিংস অফ সার্ভাইকাল এন্ড লাম্বার নার্ভ রুট কম্প্রেশন। তাহলে কোন লেভেলে কম্প্রেশন হলে কোন রুট ইনভলভমেন্ট করবে আর ফিচার্স কি পাবো? এটা সহজে মনে রাখতে পারেন যে ডিস লেভেলে যেটা নিচে আছে কম্প্রেশন হলে সেই নার্ভ রুটটা কম্প্রেশন হবে, যেমন C4-5 এর ক্ষেত্রে 5 রুট কম্প্রেশন হবে, 6-7 এর ক্ষেত্রে 7টা, L3-4 এর ক্ষেত্রে 4, L5-S1 এর ক্ষেত্রে S1, যেটা নিচে আছে সেটা কম্প্রেশন। তো যেটা এক্সপ্লেনেশন আলাদা আছে, এটা জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখলে হবে। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যদি কোনো পেশেন্টের নি রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কম্প্রেশন কোথায়? L4 দুটো কম্প্রেশন, আর ডিস লেভেল হচ্ছে L3-4। আর যদি অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে নার্ভ রুট ইনভলভমেন্ট হচ্ছে S1, ডিস লেভেল হচ্ছে L5-S1। তাহলে পরীক্ষা অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে, যখন একটা পেশেন্ট আসছে, পেশেন্টের লোয়ার লিম্ব উইকনেস আছে, সাথে ব্যাক পেইন আছে, আর দেখা যাচ্ছে পেশেন্টের অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট। সো পেশেন্টের যে নার্ভ কম্প্রেশন হচ্ছে এটা কোন ডিস লেভেলে কম্প্রেশন হয়েছে। তাহলে যদি অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সাইটো কম্প্রেশন হচ্ছে L5-S1, আর নি রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকলে L3-4 লেভেলে
এই দুটো পরীক্ষা বেশি আসে, বাকিগুলো চাইলে পড়ে রাখতে পারেন। এরপর সে ডিজিজ অফ পেরিফেরাল নার্ভ। তাহলে পেরিফেরাল নার্ভের সাইট উপর ডিপেন্ড করে এগুলো নামকরণ কথা আলাদা আলাদা। যদি নার্ভ রুট কম্প্রেশন হয় সেটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি, নার্ভ প্লেক্সাস ইনভলভমেন্ট হলে প্লেক্সোপ্যাথি, এন্ড যদি স্মেল নার্ভ ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে বলা হয় নিউরোপ্যাথি। আর যদি সিঙ্গেল একটা নার্ভ ইনভলভমেন্ট হয় সেটা হচ্ছে মনোনিউরোপ্যাথি বলা হয়। আর যদি অনেকগুলো নার্ভ ইনভলভমেন্ট হয় অ্যাসিমেট্রিক্যালি সেটাকে বলা হয় মাল্টিপল মনোনিউরোপ্যাথিস বা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। আর মাল্টিপল নার্ভ যদি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয় সেটাকে বলে সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি। আর মাইলিন শীট যদি ইনভলভমেন্ট হয় ডিজিজ প্রসেস সেটাকে বলা হয় ডিমাইলিটিং ডিজিজ। আর যদি নার্ভ সেল বডি বা এক্সন ইনভলভমেন্ট হয় সেটাকে বলা হয় এক্সোনাল নিউরোপ্যাথি। তাহলে এইভাবে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়। এক্সন এবং ডিমাইলিনেটিং এটা আলাদা করার সিগনিফিকেন্স হচ্ছে ডিমাইলিটিং যে নিউরোপ্যাথি গুলো আছে এগুলো হচ্ছে ট্রিটমেন্ট করলে ভালো হয়, তাহলে এক্সন গুলো ইউজুয়ালি ট্রিটমেন্টের রেসপন্স একটা ভালো না। ইনভেস্টিগেশন গুলো দরকার নেই। মাল্টিফোকাল নিউরোপ্যাথি, আচ্ছা মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক। তাহলে এটা একটি ইম্পর্টেন্ট এমএসসিপির জন্য মেইনলি। আমরা এর আগে মোটর নিউরন ডিজিজ পড়ছিলাম, যেখানে বলছিলাম যে কোনো সেন্সরি ডেফিসিট থাকে না। তাহলে মোটর নিউরন ডিজিজের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল হচ্ছে মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি। তাহলে এগুলোতেও কোনো সেন্সরি ডিস্টার্বেন্স থাকে না, এগুলো হচ্ছে পিওর মোটর নিউরোপ্যাথি। পার্থক্য করতে হবে কিভাবে? এমএনডি ইউজুয়ালি হয় একটু বয়স্ক রোগীদের ক্ষেত্রে, আমরা বলছিলাম 50 বছরের উপরে। মাল্টিফোকাল নিউরোপ্যাথিটা এটা ইউজুয়ালি লেস দেন 50 ইয়ার্সে হয়। আর এমএনডি তে আপার লিম্ব লোয়ার লিম্ব দুইটা ইনভলভমেন্ট হতে পারে। তবে মোটর নিউরোপ্যাথি কন্ডাকশন ব্লক এটাতে ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় আর্মস, আপার লিম্ব গুলো বেশি ইনভলভমেন্ট হয়। আর এগুলোর ক্ষেত্রে আমরা যদি ইএমজিএম না কন্ডাকশন এগুলো করি তাহলে সেক্ষেত্রে কন্ডাকশন ব্লক পাওয়া যাবে। এমএনডি তে ডিনার্ভেশনের ফিচার পাওয়া যায়, কোনো কন্ডাকশন ব্লক পাওয়া যায় না। তাহলে পরীক্ষা যদি সিনারিও এরকম দেওয়া থাকে যে পেশেন্টের শুধুমাত্র লোয়ার মোটর নিউরন টাইপ ফিচার আছে, ওইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এমএনডি তে বোথ আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন ফিচার পাওয়া যাবে। আর মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি যেটা, এটাতে শুধু লোয়ার মোটর নিউরন ফিচার পাওয়া যাবে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি হিস্ট্রি থাকে যার শুধুমাত্র লোয়ার মোটর নিউরন লেশন টাইপ ফিচার আছে, কোনো সেন্সর ডিস্টারবেন্স নাই, তাহলে সেক্ষেত্রে এমএনডির সাথে মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক এটা মাথায় রাখতে হবে এবং সিনারিওটা পুরোটা দেখে তারপর অ্যান্সার করতে হবে যেটা এমএনডি নাকি এমএমএ। এবার সেই কজেস অফ পলিনিউরোপ্যাথি, তাহলে এটাও মুখস্থ করতে হবে, এটাতেও বোঝাতে তেমন কিছু নেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ড্রাগস কজগুলো আর ভিটামিন ডেফিসিয়েন্সি গুলো। ভিটামিন ডেফিসিয়েন্সির মধ্যে B1, 6, 12 এবং ভিটামিন ই। অনেক সময় B1 এই B12 বি এগুলো না দিয়ে কোবালামিন বা টকোফেল দিয়ে দিতে পারে, মানে আদার্স যে নামগুলো আছে। তাহলে কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সি এবং কোন কোন ড্রাগস কজের কারণে নিউরোপ্যাথি হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট। ড্রাগস এর মধ্যে সবচেয়ে বেশি আসে আবার আইসোনিয়াজিড আর ভিনক্রিস্টিন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসে, যদি সিঙ্গেল বেস্ট আসে সেক্ষেত্রে আইসোনিয়াজিড এবং ভিনক্রিস্টিন এই দুটো আসার সম্ভাবনা বেশি। এছাড়া ইনফেকশন কজ গুলা এবং সিস্টেমিক এবং টক্সিন এগুলো ইম্পর্টেন্ট। আলটিমেটলি এমসিকিউর জন্য সবগুলো পড়া লাগবে। তবে ড্রাগস এবং ভিটামিন এই দুটা বেশি ভালো লাগে পড়বেন, এই দুটো থেকে কোশ্চেন বেশি আসে। এবার সেই এক্সোনাল এবং ডিমাইলিনেটিং ক্রনিক পলিনিউরোপ্যাথি কজ, তাহলে এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র ডিমাইলিনেটিং গুলো মনে রাখলে হবে, তাহলে আর আলাদা করে দুইটা পড়ার দরকার হবে না। ডিমাইলিনেটিং এর মধ্যে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি নামের মধ্যেই পলিজেডিকুলোপ্যাথি, মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি, প্যারাপ্রোটিন অ্যাসোসিয়েটেড ডিমাইলিনেটিং নিউরোপ্যাথি। তাহলে দুইটার মধ্যে ডিমাইলিনেটিং কথা লেখা আছে, তাহলে এটা দেখলে বোঝা যাবে যে ডিমাইলিনেটিং ডিজিজ। তাহলে দুইটা নাম মনে রাখলে হইতেছে, শুধুমাত্র মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি আর একটা হচ্ছে চারকোট ম্যারিথ্রোড ডিজিজ। তাহলে এই দুটো ডিমাইলিনেটিং এটা মনে রাখলে বাকি দুটাতে লেখা আছে। আর এক্সাম্পল হচ্ছে ইউজুয়ালি মেটাবলিক বা নিউট্রিশনাল কজ যেগুলো হয় এগুলো হচ্ছে এক্সাম নিউরোপ্যাথি করে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা মেটাবলিক ডিজিজ অথবা ড্রাগস কজ অথবা টক্সিনস কজ। এর পাশে কমন এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি। তাহলে এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা কার্পেল টানেল সিনড্রোমটা পড়ছি, এটা হয় কিসের জন্য? ডিউ টু মিডিয়ান নার্ভ কম্প্রেশন এট রিস্ট। ফিচার্স কি পাওয়া যাবে? পেইন এন্ড প্যারেস্থেসিয়া অন পামার অ্যাসপেক্ট অফ হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স, ওয়েকিং পেশেন্টস ফ্রম স্লিপ। তাহলে পেশেন্টগুলোর পেইন এবং প্যারেস্থেসিয়া অনেক বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় পেশেন্টের এটার কারণে ঘুম ঘুম ভেঙে যায়। খুবই ক্যারেক্টারিস্টিক্স ফিচার আর কি, এটাই পরীক্ষা দিয়ে দেয়। আর সেন্সরি লস থাকবে পামে অ্যান্ড ল্যাটারাল 3.5 ফিঙ্গার্স।
ল্যাটারাল 3.5 এর মধ্যে ইনভলভমেন্ট করবে কি কি? থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার অ্যান্ড ল্যাটারাল হাফ অফ বোথ ফিঙ্গার্স। তাহলে ল্যাটারাল 3.5 এটা ইনভলভমেন্ট হয় মিডিয়ান নার্ভ কম্প্রেশনের ক্ষেত্রে, আর মিডিয়াল 1.5 এটা ইনভলভমেন্ট করবে হচ্ছে আলনার নার্ভ কম্প্রেশনের ক্ষেত্রে। তাহলে পরীক্ষায় বেশি আসে মিডিয়াল নার্ভ কম্প্রেশন, এটা বেশি আসে কার্পেল টানেল সিনড্রোম। আরেকটা আসে কমন পেরিনিয়াল নার্ভ। তাহলে কমন পেরিনিয়াল নার্ভ পলসে এলে পেশেন্টের আমরা কি পাবো? ফুট ড্রপ। আর রেডিয়াল নার্ভ পলসে এলে সেক্ষেত্রে আমরা পাবো রিস্ট ড্রপ। তাহলে রিস্ট ড্রপ, ফিট, তারপর যে ফুট ড্রপ, এগুলো পরীক্ষায় আসে। আর একবার এসবিআর ছিল হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। এটা কম্প্রেশনে কি পাবো আমরা? মেরালজিয়া পেরেস্থেটিকা। এখানে টিংলিং এন্ড ডিসেনসেশন অন দ্য ল্যাটারাল বর্ডার অফ থাই। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের কোনো মাসেল ওয়েস্টিং থাকবে না, কোনো মোটর উইকনেস থাকবে না, শুধুমাত্র সেন্সরি ফিচার্স থাকে। কাদের ক্ষেত্রে পাওয়া যায়? ইউজুয়ালি যারা টাইট জিন্স বা টাইট প্যান্ট পরে, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় টিংলিং এন্ড নার্ভনেস থাকতে পারে ল্যাটারাল পার্ট অফ থাই। এখানে কম্প্রেশনে ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাই। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় সিনারিও দিতে পারে। এর আগে একবার সিঙ্গেল বেস হিসেবে আসছে এটা। কজেস অফ মাল্টিপল মোটর নিউরোপ্যাথি, একজনের টাইপ আর হচ্ছে ডিম্যাটিন টাইপ। তাহলে এটা মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। এর পাশে জিবিএস বা উইলিয়ান বিয়ার সিনড্রোম, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে লোয়ার মোটর নিউরন টাইপ উইকনেস নিয়ে। আর পেশেন্টের একটা হিস্ট্রি থাকতে পারে ডায়রিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের। যেহেতু লোয়ার মোটর নিউরন টাইপ লেশন, সো আমরা রিফ্লেক্স করলে, রিফ্লেক্স যদি এক্সামিনেশন করি তাহলে সেক্ষেত্রে কি পাবো? মাসেল টোন কম থাকবে, পাওয়ার তো কমই থাকবে, রিফ্লেক্স গুলা ডিমিনিশ থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে। জিবিএস এর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এআইডিপি বা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলেটিং পলিনিউরোপ্যাথি, আর ওপেন অ্যাসিডুরিক ক্যাম্পাইলোব্যাক্টার জিজোনি। তাহলে পেশেন্টের বিলারি ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে। যদি ডায়রিয়া হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে অর্গানিজম হবে হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জিজোনি। তাহলে এটা একবার পরীক্ষা কোশ্চেন আসছে। ক্যারেক্টারিস্টিক্স ফিচার বা হলমার্কস হচ্ছে অ্যাকিউট প্যারালাইসিস ইভলভিং ওভার ডেজ অর উইকস উইথ লস অফ টেন্ডন রিফ্লেক্স। তাহলে এখানে জাস্ট কয়েকদিনের বা সপ্তাহখানেক হিস্ট্রি থাকবে, লোয়ার মোটর নিউরন টাইপ অফ উইকনেস থাকবে, পেশেন্টের প্যারাপ্যারাসিস বা কোয়াড্রিপ্যারাসিস থাকতে পারে, আর যা সব অ্যাবসেন্ট থাকবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আসবে হচ্ছে হাইপোক্যালেমিয়া। তাহলে এর আগে পরীক্ষা এরকম কোশ্চেন আসছিল, যে দেখো একটা পেশেন্ট প্রেজেন্ট করছে কোয়াড্রিপ্যারাসিস নিয়ে বা প্যারাপ্যারাসিস নিয়ে, যার অ্যাবসেন্ট, পেশেন্টের ফার্স্ট লাইন ইনভেশন কি হবে? তাহলে এই ধরনের একটা পেশেন্ট যদি লোয়ার মোটর নিউরন টাইপ উইকনেস প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ইনভেশন হবে সেরাম ইলেক্ট্রোলাইটস টু এক্সক্লুড হাইপোক্যালেমিয়া। তাহলে এই কোশ্চেন, এই ধরনের প্যাটার্নের কোশ্চেন হচ্ছে পরীক্ষার জন্য খুবই কমন। ক্লিনিক্যাল ফিচার্স দেওয়া আছে যেগুলো বললাম এগুলাই। মিলার ফিশার সিনড্রোম, তাহলে এটা হচ্ছে একটা জিবিএস একটা ধরনের ভ্যারিয়েন্ট। এখানে কি কি পাওয়া যাবে? অপথ্যালমোপ্লেজিয়া, অ্যাডাক্সিয়া এন্ড অ্যারিফ্লেক্সিয়া। তাহলে এই ট্রেডটা মনে রাখতে হবে। আর এখানে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে অ্যান্টি জিকিউ 1B অ্যান্টিবডি, আর জিবিএস এ পাওয়া যায় হচ্ছে GM1 অ্যান্টিবডি। তাহলে এটা একটু ডিফারেন্ট। ইনভেস্টিগেশন আমরা কি করবো? একটা করতে পারি সিএসএফ স্টাডি, আর একটা হচ্ছে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। সিএসএফ স্টাডি করলে পাওয়া যায় অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, মানে এখানে অ্যালবুমিন কাউন্টটা বাড়বে শুধু, বাট সেল কাউন্টটা নর্মাল থাকবে। এটাকে বলা হয় অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। ইউজুয়ালি 10 দিনের পরে পাওয়া যায়। ফার্স্ট 10 দিনে যদি টেস্ট করা হয় তাহলে কোনো ডিফারেন্সিয়েশন কেমন একটা পাওয়া যায় না। তাহলে এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে যে সিএসএফ স্টাডি আমরা কখন করবো? তাহলে 10 দিন পরে করবো। আর যদি ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করা হয় সেক্ষেত্রে কন্ডাকশন ব্লক পাওয়া যেতে পারে, মাল্টিফোকাল মোটর স্লোয়িং থাকতে পারে, আর একটি পাওয়া যায় ডিলেড এফওএম। ফাইন্ডিংস মনে রাখতে হলে ভালো, না মনে রাখলেও একটা সমস্যা নেই। অ্যান্টিবডিটা মনে রাখতে হবে, জিবিএস আমরা পাই GM1 অ্যান্টিবডি, আর মিলার ফিশারে পাই GQ1B অ্যান্টিবডি। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিউলিন। আরেকটা জিনিস পরীক্ষা খুব আসে, সেটা হচ্ছে কিভাবে মনিটর করবো। তাহলে এখানে মনিটর করবো স্যার ভাইটাল ক্যাপাসিটি দেখে। আর ক্লিনিক্যালি আমরা ইউজুয়ালি রেসপিরেটরি ফাংশন দেখি,
যে কোনো রেসপিরেটরি মাসল উইকনেস আছে কিনা বা রেসপিরেটরি ডিফিকাল্টি আছে কিনা। এরপর সে সিআইডিপি, তাহলে সিআইডিপি হচ্ছে জাস্ট জিবিএস এর ক্রনিক ভার্সন। Typically presents with relapsing and progressive motor and sensory changes evolving over more than 8 weeks in distinction to more acute GBS. জিবিএস এর ক্ষেত্রে যে ধরনের ফাইন্ডিংস পাওয়া যায়, সিআইডিপি এর ক্ষেত্রে অলমোস্ট সেম টাইপের ফাইন্ডিংস পাওয়া যাবে, জাস্ট ডিউরেশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখান থেকে প্লেক্সোপ্যাথির ক্ষেত্রে শুধুমাত্র ব্রেকিয়াল প্লেক্সোপ্যাথি একটা জিনিস পড়তে হবে, নিউরালজিক অ্যাময়োট্রফি বা ব্রেকিয়াল নিউরাইটিস। এইটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে। Presents as acute brachial plexopathy of probable inflammatory origin. Findings of severe shoulder pain precedes appearance of a pachy upper brachial plexus lesion with motor and sensory involvement. তাহলে পেশেন্টে হচ্ছে সিভিয়ার শোল্ডার পেইন থাকতে পারে, আরেকটা কি থাকে ডেল্টয়েড মাসেল উইকনেস থাকতে পারে বা ডেল্টয়েড রিজনে সেন্সরি লস থাকতে পারে। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ভ্যাকসিনেশনের বা ইমিউনাইজেশনের হিস্ট্রি থাকে। এর পাশে মাইস্টেনিয়া গ্র্যাভিস, ব্রেকিয়াল প্লেক্সাস লেশনের ফিচারগুলো খুব একটা আসে না পরীক্ষায়। মাইস্টেনিয়া গ্র্যাভিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইস্টেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে ক্লাসিক্যাল যে সিনারিও থাকে সেটা হচ্ছে ফ্যাটিগেবল মাসল উইকনেস। ইউজুয়ালি ইনভলভমেন্ট করে কি কি, ওকুলার মাসেল, আর হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মাসেল এবং আপার লিম্বার মাসেল গুলা। তাহলে আই ফাইন্ডিংস কি কি থাকবে, একটা হচ্ছে টোসিস থাকবে, ডিপ্লোপিয়া থাকবে, আর ফ্যারিংসের মাসল ইনভলভমেন্ট করার কারণে পেশেন্টের ডিসফেজিয়া থাকবে, সুইং ডিফিকাল্টি থাকবে, আর আপার লিম্বের প্রক্সিয়াল মাসল ইনভলভমেন্টের কারণে পেশেন্টের আপার লিম্বের যে ফাংশনগুলো এবং শোল্ডার অ্যাক্টিভিটি যেগুলোতে হয় সেগুলো এফেক্ট হবে, বিশেষ করে কম্বিং হেয়ার, এটা বেশি এফেক্টেড হয়। আর এটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ওয়ার্সেনিং অফ সিমটমস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ডে অর ফলোইং এক্সারসাইজ। মানে যত বেশি কাজ করবে, কাজ করার ডিউরেশনের সাথে সাথে পেশেন্ট উইকনেসটা বাড়তে থাকবে। তাহলে পেশেন্টগুলো দেখা যায় যে আর্লি মর্নিং বা দিনের প্রথম ভাগের উইকনেসটা অত বেশি থাকে না, সন্ধ্যার দিকে বা দিনের শেষ ভাগের উইকনেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। পেশেন্টের কোনো সেন্সরি এবং সিএনএস ডেফিসিট থাকে না। প্যাথোফিজিওলজি এটা একটা অটোইমিউন ডিজিজ, দুই ধরনের অটো অ্যান্টিবডি পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টিবডি টু অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এটাই মোস্ট কমন, 80% ক্ষেত্রে পাওয়া যায়। আর বাকি 20% ক্ষেত্রে আমরা পাবো কি মাসল স্পেসিফিক কাইনেজ অ্যান্টিবডি। তাহলে এটাও পরীক্ষায় কোশ্চেন আসছে। অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে আদার্স যে অটোইমিউন ডিজিজ গুলো আছে সেগুলো আছে থাকতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে থাইমিক ফলিকুলার হাইপারপ্লেসিয়া এন্ড থাইমোমা। তাহলে এটার মধ্যে বেশি কমন হচ্ছে থাইমিক হাইপারপ্লেসিয়া, যেটা 85% কেসে পাওয়া যায়। এবার হচ্ছে ড্রাগস টু বি অ্যাভয়েডেড, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে দুইবার পরীক্ষা কোশ্চেন আসছে, সিঙ্গেল বেস্ট আসছে, এমসিকিউ আসছে। তাহলে পেনিসিলামাইন, অ্যামাইনোগ্লাইকোসাইডস এবং কুইনোলন, এই তিনটা ডেফিনেশন দেওয়া আছে, এই তিনটা বেশি আসে। কুইনোলন এবং অ্যামিনোগ্লাইসাইড এগুলোর নাম মনে রাখা লাগবে। অনেক সময় পরীক্ষায় কুইনোলন না দিয়ে কুইনোলন গ্রুপের যে ড্রাগ গুলো আছে সেগুলো ড্রাগের নাম দিয়ে দিতে পারে। এছাড়া বিটা ব্লকার, লিথিয়াম এবং ফিনাটাইন এগুলো অন্য বই আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে এগুলো হয় বাইমোডাল ডিস্ট্রিবিউশন বলে, মানে একটা হচ্ছে ভেরি ইয়ং এজে হয় আর একটা হচ্ছে ওল্ড এজে হইতে পারে। অন্যান্য অটোইমিউন ডিজিজ গুলোর মতো এটা হচ্ছে রিল্যাপসিং এবং রিমিটিং কোর্সে থাকে। মোস্ট এভিডেন্ট সিমটমস ইজ ফ্যাটিগেবল মাসল উইকনেস, মুভমেন্ট ইজ ইনিশিয়ালি স্ট্রং বাট র্যাপিডলি উইকেন্স অ্যাজ মাসল ইউজ কন্টিনিউস। তার মানে যত বেশি মাসল ইউজ করা হবে বা যত বেশি অ্যাক্টিভিটি করা হবে উইকনেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়ার্সেনিং অফ সিমটমস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ডে অর ফলোইং এক্সারসাইজ ইজ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই জিনিসটা পরীক্ষা কোশ্চেনে ইউজুয়ালি মেনশন করা থাকে। নো সেন্সরি সাইন অর সাইন্স অফ ইনভলভমেন্ট অফ সিএনএস। ফার্স্ট symptoms are usually intermittent ptosis or diplopia, but weakness of seeing, swallowing, speaking, or limb movement also occurs. তাহলে মাঝখানে যে চারটা লাইন আছে এই চারটা লাইন হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার সিনারিওতে এই চারটা লাইনে ঘুরে ফিরে দেওয়া থাকবে। Any limb muscles may be affected, but most commonly those of shoulder girdle. Unable to undertake tasks above shoulder level, such as
কম্বিং হেয়ার উইথাউট ফ্রিকোয়েন্ট রেস্ট। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথি হবে, কিন্তু এটা বেশি ইনভলভমেন্ট করবে আপার লিম্বকে। এর আগে আমরা পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস পড়ছিলাম, সেখানে ইনভলভমেন্ট ছিল লোয়ার লিম্বে বেশি। তাহলে মাসল উইকনেস ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে, আপার লিম্বে ইনভলভমেন্ট হচ্ছে নাকি লোয়ার লিম্বে, তারপর সেন্সরি ফিচার আছে কিনা, ওকুলার মাসল ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো বিভিন্ন ফিচারগুলো দেখে আমাদের আলাদা করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে কনফার্মেটরি বা মোস্ট স্পেসিফিক হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি। যদি এটা পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা অ্যান্টি মাসল স্পেসিফিক কাইনেজ অ্যান্টিবডি চেক করবো। আর মোস্ট সেন্সিটিভ হচ্ছে সিঙ্গেল ফাইবার ইএমজি। তাহলে দুইটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে, মোস্ট সেন্সিটিভ কোনটা, মোস্ট স্পেসিফিক কোনটা। এরপর একটা কোশ্চেন আসতে পারে নার্ভ কন্ডিশন স্টাডি করলে আমরা কি ফাইন্ডিংস পাবো। তাহলে রিপিটেটিভ স্টিমুলেশন শো এ ক্যারেক্টারিস্টিক্স ডিক্রিমেন্টাল রেসপন্স। মাসেলগুলো যত স্টিমুলেশন করবো আমরা দেখবো মাসেল অ্যাকশন পোটেনশিয়াল আমরা মেজার করবো, এটা আস্তে আস্তে কমতে থাকবে। অল পেশেন্ট শুড হ্যাভ এ থোরাসিক সিটার এমআরআই টু এক্সক্লুড থাইমোমা। তাহলে মাইস্টেনিক গ্যাভিস একটা পেশেন্টের সিনারিও দিয়ে আপনাকে বলে দিতে পারে যে দিস ইজ এ কেস অফ মাইস্টেনিক গ্যাভিস, নেক্সট স্টেপ কি হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা চেস্ট সিটি বা এমআরআই করতে হবে থাইমোমা এক্সক্লুড করার জন্য। তাহলে এর আগে আমরা পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিস সেখানেও পড়ছিলাম যে এটা ডায়াগনোস কনফার্ম হওয়ার পরে আমাদের কোন ম্যালিগনেন্সি আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। দুইটা ক্ষেত্রে অলমোস্ট সেম। ট্রিটমেন্টের মধ্যে আমরা ইউজ করি অ্যান্টিকোলিনেস্টেরয়েড ড্রাগ, যেটা পাইজিডোস্টিক মাইন নামে পাওয়া যায়। আর কোনো পেশেন্ট যদি অ্যাকিউট সিভিয়ার লাইফ থ্রেনিং কন্ডিশনে প্রেজেন্ট করে, মাইস্টেনিক ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে আইভি ইমিউনোগ্লোবিউলিন। এমআরসিপি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আরেকটা কোশ্চেন আসে যে কোনো পেশেন্ট যদি স্টেরয়েড ট্রিটমেন্ট শুরু করা হয় সেক্ষেত্রে কি প্রিকশন নিতে হবে। তাহলে কোনো পেশেন্ট যদি আর্জেন্ট হাই ডোজ স্টেরয়েড লাগে তাহলে স্টেরয়েডটা অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করে হসপিটাল সেটিং এ ট্রিটমেন্ট করতে হবে। কারণ স্টেরয়েড দেওয়ার পরে ইনিশিয়ালি পেশেন্টের মাইসিং সিমটমস যেগুলো আছে সেগুলো আরো খারাপ হইতে পারে। তাহলে স্টেরয়েড দিতে হলে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করে তারপর ট্রিটমেন্ট করতে হবে। এরপর আসি ল্যাম্বার্ট ইটন সিনড্রোম। ল্যাম্বার্ট ইটন মাইস্টেনিক সিনড্রোম এটা ইউজুয়ালি হয় হচ্ছে ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে এবং যাদের লাং ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে বেশি কমন। তাহলে পেশেন্টের স্মোকিং, কাপ বা হিমোপ্যাথি অনেকটা হিস্ট্রি থাকতে পারে। আর মাইস্টেনিক গ্যাভিস থেকে আরো কিছু ডিফারেন্স আছে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে অটোনমিক ডিস্টারবেন্স থাকে, পেশেন্টের ড্রাই মাউথ থাকতে পারে, পোস্টাল হাইপারটেনশন, ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইরেকটাইল ডিসফাংশন, এই ধরনের ফিচার্স থাকতে পারে। আর সবথেকে ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা, মাসল উইকনেস অর অ্যাবসেন্ট রিফ্লেক্স ইমপ্রুভড আফটার সাস্টেন কন্ট্রাকশন। তাহলে মাইস্টেনাতে আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি যত বাড়বে তত হচ্ছে উইকনেস বাড়বে। আর ল্যাম্বার্টের জন্য দেখা যায় যে কিছুক্ষণ অ্যাক্টিভিটি করার পরে উইকনেসটা একটু ইমপ্রুভ করে আরো। দিস ক্যান অকার অ্যাজ অ্যান ইনফ্ল্যামেটরি অর প্যারানিওপ্লাস্টিক ফেনোমেনন। আর এখানে অ্যান্টিবডি পাওয়া যাবে প্রিসিনাপটিক ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এছাড়া পেশেন্ট অটোনমিক ডিসফাংশন থাকতে পারে। কার্ডিনাল ক্লিনিক্যাল সাইন অ্যাবসেন্স অফ টেন্ডন রিফ্লেক্স হুইচ রিটার্ন আফটার সাস্টেন কন্ট্রাকশন অফ রিলিভেন্ট মাসল। মানে ইনিশিয়ালি রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকতে পারে, কিছুক্ষণ মাসল কন্ট্রাকশন করলে তখন দেখতে হবে রিফ্লেক্সটা প্রেজেন্ট আছে। অথবা প্রথমে যে মাসল উইকনেস ছিল সেটা কিছুক্ষণ অ্যাক্টিভিটি পরে মাসল পাওয়ারটা একটু বাড়বে। Diagnosis is made electrophysiologically on presence of post-tetanic potentiation of motor response to nerve stimulation. তাহলে মার্সিনের ক্ষেত্রে রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন করলে ডেক্রিমেন্টাল রেসপন্স পাইছিলাম, এখানে পাওয়া যাবে ইনক্রিমেন্টাল রেসপন্স বা আরো অ্যাকশন পোটেনশিয়াল বাড়বে। তাহলে মাইস্টেনিক গ্র্যাভিস এবং ল্যাম্বার্ট এই দুটো নিয়ে খুবই কনফিউশন হয়। এই দুটো কিভাবে আলাদা করা যায় এটা জানা লাগবে। মাইস্টেনিক গ্র্যাভিসে মেইন ইনভলভমেন্ট হচ্ছিল আপার লিম্বের মাসেলগুলো, ফেস এন্ড নেকের মাসেল। আর ল্যাম্বার্ট ইনভলভমেন্ট হবে লোয়ার লিম্বের মাসেলগুলো। মাইস্টেনিক গ্র্যাভিসে অকুলার ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে কমন, যেমন টোসিস, ডিপটোপিয়া। ল্যাম্বার্টের জন্য এগুলো লেস কমন বা অনেক সময় থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মাসেল পাওয়ার ফলোইং এক্সারসাইজ বিকামস উইকার ইন কেস অফ মাইস্টেনিক গ্র্যাভিস, আর ল্যাম্বার্টিনের ক্ষেত্রে টেম্পোরারি ইনক্রিজ হবে। তাহলে এইটা দেখে মেইনলি বেশি আলাদা করা হয়। মাইস্টেনিক গ্র্যাভিসের ক্ষেত্রে মাসেল রিফ্লেক্স নরমাল থাকে ইউজুয়ালি, আর ল্যাম্বার্টিনের ক্ষেত্রে ইনিশিয়ালি অ্যাবসেন্স থাকবে বা রিফ্লেক্স ডিমিনিশ থাকবে, অ্যাক্টিভিটি করলে রিফ্লেক্সটা বাড়বে। মাইস্টেনাতে কোনো অটোনমিক ডিসফাংশন থাকবে না, যেমন ড্রাই মাউথ, পোস্টাল হাইপারটেনশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, এগুলো ল্যাম্বার্টিনের ক্ষেত্রে বেশি কমন, মাইস্টেনাতে থাকে না। আর ইনভেস্টিগেশন করলে আমরা মাইস্টেনে পাবো হচ্ছে অ্যান্টিবডিজ টু পোস্টসিনাপটিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, আর ল্যাম্বার্টিনের ক্ষেত্রে অ্যান্টিবডিজ টু প্রিসিনাপটিক ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল।
মাইস্টেনিয়া গ্রাভিসে ইউজুয়ালি অ্যাসিড কন্ডিশন থাকে হচ্ছে থাইমোমা অথবা থাইমিক হাইপোপ্লেসিয়া। আর ল্যাম্বার্টিনের ক্ষেত্রে থাকবে স্মল সেল লাং কার্সিনোমা। তাহলে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এসবিএস সলভ করার ক্ষেত্রে রাখতে পারে অথবা এমসিকিউ আসতে পারে এখান থেকে। বেশিরভাগ ক্ষেত্রে এসবিএটাই বেশি আসে। বেশি মায়োটনিক ডিস্ট্রফি, তাহলে এটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফির মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিজিজ। এটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এখানে ট্রিপলেট রিপিট আছে ডিএমপিকে জিনে। এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কোন মাসেলগুলো এফেক্টেড হয়। তাহলে পেশেন্টের ফেসিয়াল মাসেল, স্টার্নোমাস্টয়েড, ডিস্টাল লিম্ব এগুলো বেশি ইনভলভমেন্ট হয়। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে টোসিস থাকতে পারে, তারপর হচ্ছে বেল্ডিং থাকতে পারে, পেশেন্টের কগনিটিভ ইমপ্যারমেন্ট থাকে অনেক সময়, আরেকটা থাকে কার্ডিয়াক কন্ডাকশন অ্যাবনর্মালিটিস। তাহলে এটাতে অনেক সময় পরীক্ষা সিনারিও দিয়ে দেয়। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে মাসল উইকনেস থাকতে পারে, টাইপের উপর ডিপেন্ড করে, প্রক্সিমাল বা ডিস্টাল ডিপেন্ড করে। এর সাথে কি থাকবে, পেশেন্টের কগনিটিভ ইমপ্যারমেন্ট থাকবে, ফ্রন্টাল বেল্ডিং থাকতে পারে, টোসিস থাকতে পারে, হাইপোগনোডিজম থাকতে পারে। পরীক্ষায় এটা দিয়ে ডায়াগনোসিস জানতে চাওয়া হতে পারে অথবা বলা হতে পারে নেক্সট স্টেপ কি হবে বা পেশেন্টের কি ধরনের স্ক্রিনিং করা লাগবে। তাহলে এটার জন্য এই লাইনটি ইম্পর্টেন্ট। স্ক্রিনিং ফর অ্যান অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, কার্ডিওমায়োপ্যাথি অর ডিজিজ অ্যারিথমিয়া ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি কজ অফ ডেথ থাকে কার্ডিয়াক কার্ডিওমায়োপ্যাথি বা হচ্ছে কোনো অ্যারিথমিয়া কারণে। তো এই ধরনের যদি কোনো পেশেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে পেশেন্টের কার্ডিয়াক স্ক্রিনিং করতে হবে, ইসিজি করতে হবে, ইকো করতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে। এবার ইনহেরিটেড মেটাবলিক মায়োপ্যাথিস, তাহলে এটা এফসিপিএস খুব একটা আসে না, এমআরসিপির ক্ষেত্রে আসে বেশি। যেটা আসে সেটা হচ্ছে যে ম্যাকআর্ডাল ডিজিজ। তাহলে এক্ষেত্রে ফিচার্স কি থাকবে, এক্সারসাইজ ইনডিউসড মায়ালজিয়া, উইকনেস অ্যান্ড মায়োগ্লোবিনুরিয়া। তাহলে পেশেন্টগুলো দেখা যায় খেলাধুলা করার পরে বা এক্সারসাইজ করার পরে পেশেন্টের মাসল উইকনেস থাকে, সাথে মায়োগ্লোবিনুরিয়ার কারণে ডার্ক ইউজিন থাকতে পারে। তাহলে যদি কোনো পেশেন্টের এরকম থাকে যে খেলাধুলা করে আসছে বা এক্সারসাইজ করছে, এরপরে পেশেন্টের ডার্ক ইউজিন হয়েছে, পেশেন্ট উইকনেস ডেভেলপ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মিয়োকার্ডিয়াল ডিজিজ কনসিডার করতে হবে। এফসিএস খুব একটা আসে না এটা। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারস, তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারস গুলো ইউজুয়ালি থাকে হচ্ছে ম্যাটারনাল ট্রান্সমিশন। মানে এখানে যদি মা এফেক্টেড থাকে তার থেকে সব ছেলে মেয়েরই হবে, কিন্তু বাবা থেকে কারোর ট্রান্সমিট হবে না। এটা ইম্পর্টেন্ট। এক্স লিঙ্ক ডিসিজি থেকে এটা একটু আলাদা। তাহলে এখানে মায়ের থেকে ছেলে মেয়ে সবাই যাবে, এফেক্টেড হবে, কিন্তু বাবার থেকে কেউই এফেক্টেড হবে না, কারণ এখানে ট্রান্সমিশনটা হয় মেইনলি হচ্ছে ম্যাটারনাল ট্রান্সমিশন। এরপরে এখান থেকে তেমন কিছু দরকার নাই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার গুলো কনফার্ম করা হচ্ছে এখানে জেনেটিক টেস্ট করা হয়, এছাড়া হচ্ছে মাসেল বায়োপসি করা যেতে পারে। মাসেল বায়োপসি করলে আমরা কি পাবো, র্যাক গ্রেড মাসেল ফাইবার, এর সাথে সাইটোক্রোম অক্সিডেজ নেগেটিভ ফাইবার থাকতে পারে। এগুলো বেশি কঠিন লাগলে দরকার নেই পড়ার। এবার সে মাসেল চ্যানেলোপ্যাথিস। চ্যানেলোপ্যাথিস থেকে আমাদের দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। তাহলে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এক্ষেত্রে পেশেন্টের মাসেল উইকনেস থাকবে, ইউজুয়ালি এপিসোডিক উইকনেস থাকে, আর ডিউরেশন থাকে আওয়ার্স টু ডেজ, ইউজুয়ালি একটু লং ডিউরেশন। আর অ্যাগ্রাভেট করতে পারে পেশেন্টে কি কিভাবে, একটা হচ্ছে ইউজুয়ালি হয়েছে হাই কার্বোহাইড্রেট ডায়েট। আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া যেটা, এটাই পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে, হাইপার পাইরেক্সিয়া নিয়ে। এর সাথে ইউজুয়ালি হয় ডিউরিং অ্যানাস্থেটিক এজেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ ডিউরিং জেনারেল অ্যানেস্থেসিয়া। আর এদেরকে আমরা পড়ছিলাম লেভোডোপা উইথড্রল করলেও ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হতে পারে। তাহলে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়ার প্রেজেন্টেশন আর হচ্ছে কি কারণে হয়, এগুলো ইম্পর্টেন্ট। হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস আর হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, আর এই দুটোর ক্ষেত্রে অনেক সময় কনফিউশন হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিউরেশন। হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এটা ইউজুয়ালি শর্ট ডিউরেশন থাকে, হাইপোক্যালেমিক ক্ষেত্রে ইউজুয়ালি লং ডিউরেশন হয়।
আর হচ্ছে ট্রিগার্স ফ্যাক্টর। তাহলে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এটা বেশি হয় কখন? আফটার হেভি কার্বোহাইড্রেট লোড। এরপর আসি কোন চ্যানেলে অ্যাবনর্মালিটি হলে কি ফাইন্ডিংস পাওয়া যায়, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস যেটা আমরা ইউজুয়ালি পাই সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেল অ্যাবনর্মালিটি হলে। আর হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস যদি কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকে সেক্ষেত্রে অ্যাবনর্মালিটি থাকবে পটাশিয়াম চ্যানেলে। আর হাইপার ক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এখানে অ্যাবনর্মালিটি থাকে সোডিয়াম চ্যানেলে। এবার আসি কজেস অফ অ্যাকুয়ার্ড প্রক্সিমাল মায়োপ্যাথি। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা রিমোটলজিতে একটা বক্স ছিল আর এই যে নিউরোলজিতে একটা বক্স আছে, দুইটা বক্স মিলাই পড়তে হবে। বিশেষ করে ইনফ্ল্যামেটরি এবং এন্ডোক্রাইন বা মেটাবলিক কজ যেগুলো আছে এগুলো থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। তাহলে এগুলো এর আগে অনেকবার ডিসকাস করা হয়েছে, এখানে আর ডিসকাস করার কিছু নাই। তাহলে এটা এমসিকিউর জন্য এবং সিঙ্গেল বেস দুইটার জন্য ইম্পর্টেন্ট। আজকে আসলে অনেক বেশি বড় টপিক ছিল, বেশিরভাগ টপিক্স থেকে খুব একটা কোশ্চেন আসলে জাস্ট লিমিটেড কিছু টপিক্স ভালো করে পড়লে এখান থেকে কমন পাওয়া যাবে। এর মধ্যে ভালো করে যেগুলো পড়বেন সেটা হচ্ছে সিঙ্গেল বেসটার জন্য প্রথমে আছে নর্মাল প্রেশার এই অ্যাকুস্টিক নিউরোমা, তারপর নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন, আর এদিকে আছে মাইয়াসথেনিয়া গ্রাভিস, ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম, তারপর হচ্ছে জিবিএস। মানে এখানে 6টা টপিকস আছে, 6টা থেকে মোটামুটি শিওর কোশ্চেন আসবেই। আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশনের যে ফিচার্স গুলা, তাহলে এগুলো পড়লে মোটামুটি এখান থেকে কোশ্চেন কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। কাল কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, তাহলে আজকে ক্লাস পর্যন্তই।